এই সময় কবি মোহন রায় আমরা বলি বিদ্রোহে ভালোবাসা সবকিছু মিলেই মোহন রায় এই 1980 সাল থেকে মোহন রায়কে খুব কাছে থেকে দেখা ক্যাম্পাসে এবং একেবারে দীর্ঘ সময় 80 দশক পুরোটাই বলা চলে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম। 1989 সালে সিভিল সার্ভিসে যোগদান করার একেবারে ইমিডিয়েট আগে হল থেকে বেরিয়ে যায়। মোহন রায়হান তার যে চরিত্র ধারণ তিনি করেছিলেন ছাত্র জীবনে, কবিতা, দ্রোহ এবং সাংগঠনিক দক্ষতায় তিনি এখন পর্যন্ত, আমি আমার একেবারে ব্যক্তিগত কনভিকশন নিয়ে বলছি, তিনি বিচ্যুত ব্যক্তি, তিনি ধরে রেখেছেন আগাগোড়া। সচরাচর আমাদের এই সমাজে এটা ভয় থাকে না থাকার অনেক কারণ আছে। আবারও ধন্যবাদ কবি মোহন রায়কে, আরেকবার ধন্যবাদ রবীন্দ্রনাথকে আনুষ্ঠানিকভাবে এরকম একটা আলোচনা সভা এই পর্যায়ে এসে স্মরণ করার জন্য এবং স্মরণ করার জন্য উন্মুক্ত করে দেওয়া। আমি অনেকেরই কথা শুনেছি, তবে মিস করেছি কবি মঞ্জুরুর রহমান, আমারই একজন সিভিল সার্ভিসের সিনিয়র একজন সহকর্মী। তার আলোচনাটা শুনলে আমার ভালো লাগতো, একটু ঋদ্ধ হতে পারতাম। আমি বিলম্বে আসার কারণে শুনি। রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলা খুব কঠিন। এটা একটি কথা মনে রাখতে হবে যে সামান্য কিছু লেখাপড়া করেছে, সামান্য, বেশি না, উচ্চশিক্ষা না, এই কিছু পড়াশোনা স্কুল পর্যন্ত লেখাপড়া করেছে, তারাও রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে চায় এবং বলতে পারে। রবীন্দ্রনাথ এমন একটি সাবজেক্টে পরিণত হয়েছে বিশ্বজুড়ে, এই সাহিত্য, শিল্প, দর্শন, মানব জীবন, সৃষ্টি, স্রষ্টা, যা কিছু আমরা বলি, রবীন্দ্রনাথের বাদ দিয়ে খুব একটা বেশি, অন্তত বাংলা সাহিত্য আগানোর কোন রাস্তা আমাদের তো নেই, বাঙালিদের নেই বলা চলে। কাজে রবীন্দ্রনাথ এমনিতেই চলে আসে সবকিছুতে। রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার কোন সুযোগ অন্তত বাঙালিদের নাই। এটা আমি শেষে বলি রাখি, একটু শেষে এসে আমি দেখে একটু সামান্য একটা প্যারা পড়ব। লিখেছেন অধ্যাপক হায়াত মামুন, তার লেখাটা পড়ব শেষে, একদম শেষে। রবীন্দ্রনাথ একজন দার্শনিক ছিলেন। হুমায়ুন আজাদ বলেছেন যে উনি ঋষি ছিলেন। আমি মনে করি তিনি ঋষিও ছিলেন, দার্শনিকও ছিলেন, মানব দরদী, একজন প্রজ্ঞাবান, প্রতিভাবান, এই বিস্ময়কর প্রতিভাবান একজন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথের জন্ম, মৃত্যু, তার বাবা, তার দাদা, এদিকে না যাওয়াই ভালো, কারণ এটা অনেকেই জানেন। এগুলো আমরা দু একটি দিকে যেতে পারি। তার একজন বলেছেন যে তার কবিতা, তার নাটক, তার গল্প, তার উপন্যাস, তার চিত্র শিল্পী হিসাবে চিত্রশিল্প, তার বিশেষ করে তার পত্র লেখা 2000-এর মতো আছে, চিত্রশিল্প আছে তার 2500-র মতো, গান 2000, 95টা ছোট গল্প, 95টা কাব্য, ছোট গল্প সংখ্যা আরো বেশি, 13টা উপন্যাস এরকম আছে, মুখস্থ, অনেকেই এগুলো জানেন। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথ নিজে একটি কথা বলে গেছেন যে সবকিছু হয়তো বলছে 80 বছর, মঞ্জুরুর রহমান সাহেব জানেন, বইটাতে চমৎকার ভাবে আব্দুল শাকুর লিখেছেন। এই বইটার নাম হলো পরম্পরাহীন রবীন্দ্রনাথ। আমি মাঝে মধ্যে পড়ি, আমার যখন মন খারাপ থাকে তখন আমি রবীন্দ্রনাথকে নিয়ে যত লেখা আছে এগুলো পড়তে চাই, আমি তার গান শুনে মুক্তি লাভ করি। রবীন্দ্রনাথ বলেছেন
যে ৮০ বছর বয়স পর্যন্ত চাষাবাদ করেছি। মঞ্জুর রহমান স্যার তো আপনি তো আর একটু ভালো করে বলতে পারেন, মুখস্থটা এরকম আর কি। সব সব ফসলই যে মরাইতে তুলতে পেরেছি সেটা আমি জোর দিয়ে বলতে পারিনি। কিছু ইঁদুরে খেয়েছি, কিছু নষ্ট হয়েছে, তবে কিছু বেঁচেও থাকে, অবশিষ্ট থাকে। তবে একটি কথা জোর দিয়ে বলতে পারি, আমার গান স্থায়ী এবং স্থায়িত্বতা পেয়েছি। বাঙালিকে তার শোকে, দুঃখে, আনন্দে এবং সুখে আমার গান তাদের গাইতেই হবে, তাদের কোনো উপায় থাকবে না। এই জাতীয় কথাটা আছে, এরকম ভাবে বলছি, তাদের কোনো উপায় নেই আমার গান না শুনে। গান নিয়ে রবীন্দ্রনাথ এত আত্মবিশ্বাসী, এত অহংকারী কেন হলেন, এটা একটু ভাববার কিন্তু একটা বিষয় আছে। রবীন্দ্র গবেষকরা কি বলে আমি জানি না, তবে এই গানের ব্যাপারে তিনি বলেছেন যে সব শেষ হয়ে যেতে পারে, গানটা থেকে যাবে। যদি বাঙালি বাংলায় কথা বলে, যদি বাঙালি বাংলায় হাসে, বাংলায় কাঁদে, যদি বাঙালি বাংলায় কোথাও চলে ফিরে, তার বাচন বচনে, আচরণে, জীবন আচরণে যখন সে কোনো কিছু প্রকাশ করতে যাবে, তখন আমার গান তাদের পাথেয় হয়ে যাবে। তার গান নিয়ে এক অসাধারণ কথা বলেছেন এক গবেষক কলকাতার, আপনারা নিশ্চয়ই মোহন ভাই নিশ্চয়ই নাম শুনেছেন, তার নাম সুধীর চক্রবর্তী। তার বইয়ের নাম গানের লীলার সেই কিনারে। আপনারা পড়েছেন বইটা, আবহাওয়া তো নিশ্চয়ই তুমি দেখে শুনতে, বইটা অনেক জায়গাতে আছে। তিনি এই বইয়ে একটি কথা বলেছেন যে রবীন্দ্রনাথ বাংলা গানের সর্বনাশ এবং সর্বস্ব। কি দারুণ কথা বলেছেন দেখেন। বলছে যে বাংলা গানের নাকি তিনি সর্বনাশ এবং সর্বস্ব। এর অর্থটা এরকম, মিনিংটা এরকম হয় যে আসলে এর পরে যারা যা কিছু লেখেন না কেন, এই সেই সব, এই যে বলছি না সর্বগ্রাসী, গান লিখেছেন তিনি 1950টা বা তার কাছাকাছি। অনেক গবেষকরা 2000 বলছি, কিন্তু কাজী নজরুল ইসলামের গানের সংখ্যা 4000-এর কাছাকাছি, আর একটু বেশি। রবীন্দ্রনাথ সর্বগ্রাসী হয়েছেন অল্প লিখেও। কবিতার ব্যাপারে আমার মনে হয় যে আমার না বলাই ভালো, আমি বাংলা সাহিত্য পড়ি না। কবিতা আবু খান আব্দুল আওয়ালের মতো বড় কবি, মঞ্জুরুর রহমানের মতো বড় কবি, এবং আপনারা অনেকে আছেন, মোহন ভাইয়ের কথা নাই বললাম, আপনারা জানেন যারা আবার বাংলা সাহিত্য করেছে। কবিতায় রবীন্দ্রনাথ আপনারা দেখবেন যে এখন যারা আবৃত্তি করছে বাংলাদেশে, এমন কোন অনুষ্ঠান আমি পাইনি যে রবীন্দ্রনাথের কোন কবিতা মিস গেছে, যে এখানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি পাই, এটা বাদ দেওয়া যায় না। আমার মনে হয় আরো শতাব্দী পেরিয়ে গিয়েও বাংলা ভাষায় যদি আমরা কিছু করতে চাই, রবীন্দ্রনাথের কবিতা থাকবে। গান তো পরের কথা, আমি বলছি গানের তো কোনো কথাই নাই, কবিতা। আজকে এখানে আসার আগে হাসনাত আব্দুল ভাই বিশিষ্ট লেখক এবং আপনার কথা সাহিত্যিক, সিভিল সার্ভেন্ট ছিলেন। ওনার সাথে আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা স্যার আপনি বলেন তো, আপনি তো রবীন্দ্রনাথের অনেক কবিতা অনুবাদ করে যাচ্ছেন ক্রমাগত, বলেন তো আপনার কাছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা কোনটা? তিনি প্রথম বলেছেন দুঃসময়, আপনারা জানেন, বন্ধ করোনা পাখা। আরেকটি বলেছেন বাঁশি। উনি দুটো কথা বলেছেন। পরে আমি অবশ্য বলেছি যে আমার কাছে তো স্যার মনে হয়েছে 2 বিঘা জমি, পৃথিবী, হিং টিং চট, জুতা আবিষ্কার, বা দেবতার গ্রাস, এই নির্জরের স্বপ্ন ভঙ্গ, নির্জরণী, সবই রবীন্দ্রনাথের সেরা কবিতা আমার কাছে। ওইগুলো ঠিক আছে তোমার কথা, আমি হঠাৎ দেখার কথা বলেছি, ক্যামেলিয়ার কথা বলেছি, বাঁশি তো আছে। রবীন্দ্রনাথ, হাসনাত আব্দুল ভাই বলেছেন যে এগুলো সবই পড়েছি, দেখেছি,
কিন্তু আমাকে যদি তুমি চট করে বলতে বলো তাহলে আমি দুটোর কথা বলবো। কবিতা নিয়ে বুদ্ধদেব বসু অসাধারণ কথা বলেছেন। আপনারা জানেন যে পঞ্চপাণ্ডবরা এরা 5 জনই রবীন্দ্রনাথের বিরুদ্ধে ছিলেন। এর মধ্যে একেবারে শিরোমণি ছিলেন বুদ্ধদেব বসু। এই 5 জনের মধ্যে মোহন ভাই জানেন তিনি কিন্তু শেষ বয়সে এসে বলেছেন রবীন্দ্রনাথ একজনই হয়। একটা সেন্টেন্স বলেছেন আব্দুস শাকুর, কোন আলোচনা করার কোনো দরকার নেই। তিনি বলেছেন পাঠশালায় পড়েছিলাম পৃথিবীতে 5টি মহাসাগর আছে, বড় হয়ে দেখেছি না, পৃথিবীতে মহাসাগরের সংখ্যা 6টি, আর এই 6 নম্বর মহাসাগরের নাম রবীন্দ্রনাথ। তিনি আরেকটু কথা বলেছেন পরম্পরাহীন রবীন্দ্রনাথ তার লেখা। তিনি পরে আবার গিয়ে বলেছেন রবীন্দ্রনাথকে আমরা শুধু পড়েই যাব, দেখেই যাব, শুনেই যাব এবং নিয়েই